ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখল অপরিচিত একজন লোক। তার শরীর ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে। ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ। আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হয়। ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে। অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক অনুনয় বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে যেতে দিতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। লোকটি ডাক্তারের মাকে কথা দেয় তিনি তার ছেলেকে তারা পৌঁছে দেবে, এটা বলেন। এরপর ডাক্তার একটি ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে উপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন, একজন পেছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভেতর দিয়ে এবং 5-7 জন লোক নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতিমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখলো বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসেছিল ডাক্তারকে, তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকটির পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা, জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান। তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব থাকবে না। এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে বলে যে আপনাকে পৌঁছে দেই, চলেন আপনাকে পৌঁছে দেই, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় আর কি, যে চলেন আপনাকে পৌঁছে দেই। ডাক্তার লোকটির সাথে রওনা দেন। তখন লোকটি বলে আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে
তাহলে আপনার ক্ষতি হতে পারে। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া লাগানোর শব্দ পেয়ে, কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর থেকে ডাক্তার রাতে কোনো রোগী দেখতে বের হন না এবং দিন দিন তার অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা এই ঘটনা পাঠাই তারা ঘটনা পাঠানোর পরে একবার রিভাইজ করা উচিত। রিভিশন না দিলে খুব মুশকিল, আমার খুব কষ্ট হয়ে যায়, রাইট? সো আপনারা যেটাই ঘটনাটা পাঠাবেন সেটার পরে একটা রিভিশন দেবেন। এনিওয়েজ, আবারও বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে SMS পাঠাতে পারেন। আপনাদের SMS গুলো সযত্নে সংরক্ষিত থাকবে এবং কিছু কিছু SMS আমি পড়বো। যেমন আমি দেখতেই পাচ্ছি আমাকে বিথি SMS করেছেন এবং SMS করে বলছেন যে আজকের ভূত এফএম তার ভাল লাগছে, আইডিয়াটা চমৎকার। আমি দেখতে পাচ্ছি লুনা আমাকে SMS করেছেন এবং লুনা বলেছেন যে আজকেও গেস্ট নাই, না আছে গেস্ট নেই, তবে আগামী সপ্তাহ থেকে থাকবে। আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি সবুজ SMS করেছেন এবং সবুজ SMS করে বলেছেন যে যে ঘটনা এখন পড়লাম সেটা মারাত্মক। আচ্ছা, পরবর্তীতে আরো কিছু মারাত্মক ঘটনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাকে সবুর SMS করেছেন এবং তিনি ভূত এফএম আসতে চান। আমি তো বলবোই যে অ্যাড্রেস দেয়াই আছে, bhutfm@radiofuርቲ.fm, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা এখানে পাঠিয়ে দিন। আমি জ্যোৎস্নাকে SMS করতে দেখতে পাচ্ছি এবং জ্যোৎস্না বলছেন যে তিনি ঘটনা পাঠাতে চান। একটু আগে ইমেল অ্যাড্রেস দিলাম। আমাকে দেখতে পাচ্ছি এছাড়াও রবিন SMS করেছেন, তার SMS তাই এখনো পড়া হয় না। এই মাত্র পড়ে ফেললাম আপনার SMS। যাদের SMS আমি পড়তে পারছি না, আই এম রিয়েলি সরি যে আমি অনেকের SMS হয়তো মিস করে যাচ্ছি। আমাকে SMS করেছেন সাগর এবং সাগর SMS করে বলছেন তিনিও ভূত এফএম আসতে চান। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। যারা ভূত এফএম আসতে চান, এমনকি বাইরে থেকেও আসতে চান, তারা কিন্তু ইচ্ছা করলেই একবার আসার কথা বলেই দেখুন না কেন, তারপর দেখুন না কি হয়। এনিওয়েজ, আমরা আবার পরবর্তী ঘটনায় চলে যাব। আরো একবার বলি, শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এই মাসে বেশ কিছু ভালো ভালো ঘটনা ঘটেছিল। আমাদের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমাদের এখানে এসেছিলেন জাহিদ হাসান নিয়ন। আমরা তার ঘটনা শুনবো। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। Thanks, Rasmuda. It's Zaid Hassan Neon again. Thanks to Dupus and Bhoot FM. I want to say hi to all of my friends and especially my friend Labiba for inspiring me to come here. আমি আমার ঘটনাটা স্টার্ট করতেছি। ঘটনাটা লাস্ট ইয়ার 2011 মার্চের লাস্টের দিকে। তার কিছুদিন পর আমার এক্সাম ছিল। সো দ্যাট টাইম আমি এক্সাম নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় রাত জেগে পড়াশোনা করতাম। আর এজন্য আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়ে যেত। এরকম এক রাতে আমার প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আমি বিছানায় গেলাম ঘুমাবার জন্য। আমি বিছানায় যে ঘুমাবো কিন্তু আমার ঘুম আসতেছিল না। আমি আমার এক ফ্রেন্ডকে টেক্সট করতেছিলাম যে ঘুম আসতেছে না, এরকম বলতেছিলাম আর কি। এরকম আমি নর্মালি মশারি ইউজ করি এবং আমি তখন লাইটটা নিভিয়ে ফেলেছিলাম। এরকম সময় আমি হঠাৎ করে আমার খাটের পাশে তাকাই। আমি দেখি যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। আচ্ছা। এখন সেখানে আমি দাঁড়িয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম সাথে সাথে। আর তাছাড়া আমাদের ওদিকে কিছুদিন আগে ডাকাতি হয়েছিল একটা বড় ধরনের। আর আমাদের ওদিকে প্রায় এরকম ঘটনা ঘটে। আচ্ছা। তো আমি ফার্স্টে প্যারানর্মাল কিছু চিন্তা করিনি। আমি চিন্তা করলাম এরকম কিছুই একটা হবে, যে চোর বা ডাকাত এরকম কিছু একটা। দেন আমি তারপর ভয় পাচ্ছি যে তাদের কাছে হয়তো কোনো অস্ত্র টস্ত্র থাকতে পারে, আপনার কোনো ক্ষতি হতে পারে, সেরকম কিছু একটা আশঙ্কা করছিলেন। তারপর এরকম 5-6 মিনিট যাওয়ার পর আমি চিন্তা করলাম না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি উঠে কিছু একটা করতে হবে এখন। আচ্ছা। আমি যখন আমার মশারিটা খুলে আমি উঠতে যাচ্ছি, দ্যাট টাইম সেই সময় যে শেপটা ছিল সেটা আমার রুমের দরজার দিকে বলতে গেলে খুব দৌড় দিয়ে চলে গেল আর কি। আর আমিও তাড়াতাড়ি করে আমার রুমের লাইটটা অন করলাম। দেখলাম যে সেখানে কিছুই নেই। আর আমার রুমটা আমার ভিতর দিক দিয়ে আটকানো ছিল। এখানে কেউ বের হতে হলে আমার রুমের দরজাটা খুলতেই হবে, না খুলে কেউ বের হতে পারবে না। আর আমার রুমের দরজা আটকানো ছিল তখন আমি একটু ভয় পেয়ে যাই এবং চিৎকার দিয়ে আমি দরজাটা খুলে আমার প্যারেন্টস এর রুমে চলে যাই। গিয়ে আমার প্যারেন্টস সব কথা বলি, তারা বিশ্বাস করে না, বলে যে সামনে পরীক্ষা তোমার, এর জন্য হয়তো টেনশন এরকম হচ্ছে তোমার, বেশি চিন্তা করছিলেন এই কারণে, হয়তো পড়াশোনার চাপ ছিল। জি জি। আচ্ছা। তারপর আমাকে তারা বললো যে তুমি ঘুমিয়ে যাও, সমস্যা নেই, দেখো কিছু হবে না, সূরা টুরা পরে ঘুমিয়ে যাও। আমি তখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এরপর সেদিন আর রাতে কিছুই ঘটলো না এবং তারপরের 2 দিনও কিছু ঘটেনি। আমি তখন সেটা ভুলে যাচ্ছি যে আসলে হয়তো আমি ভুলই ছিলাম।
আমি হয়তো টেনশনের কারণে এরকম হয়েছে। তারপর 2 দিন পরে একদিন আমি ডিনার শেষ করে আমি হচ্ছে আমার মানে ওয়াশরুমে ওয়াশরুমে গেছি। এখন বেসিনে যে আমি হাতটা ধোয়া শেষে এখন আমি মুখ ধুচ্ছিলাম। আমার এমন সময় মুখ ধুয়ে আমার মানে বেসিনের সামনে আয়না ছিল, ওইখানে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন চেহারার সাথে সাথে পিছনে আমি তাকিয়ে দেখি যে আমার পিছনে ফ্রিজ ছিল, আর ওয়াশরুমের লাইট যেহেতু জ্বলছিল, মানে আলোতে বোঝা যাচ্ছিল যে মানে এখানে সবকিছু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল। স্বাভাবিক, আয়নাতে ক্লিয়ার দেখা যাবে এবং যদি আলো থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। দেখি যে আমি মানে প্রায় 6 ফিট 2 or 3 ইঞ্চি এরকম লম্বা একটা মেয়ে, বলবো না বিভৎস কোনো চেহারা, আচ্ছা, বাট ফ্যাকাশে টাইপের কোনো একটা মানে একদম ফ্যাকাশের মতো পুরো। তার হচ্ছে চুলগুলো অনেক বড় বড় ছিল, আর তার ড্রেসটা আমি কালারটা বুঝতেছিলাম না আসলে সে কি কালার ড্রেসটা পরছে। মানে সে সম্পূর্ণ আমার দিকে তাকিয়ে ছিল। আমি পিছে ঘুরে তাকায় দেখি যে আসলে কিছুই নাই সেই জায়গায়। আমি খুব জোরে চিৎকার করে উঠি এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাই তখনই। তারপর হচ্ছে আমার প্যারেন্টসরা আসে, আমাকে তারা হচ্ছে জ্ঞান আসার পর জিজ্ঞেস করতেছে কি হলো। আমি তাদের কাছে সবকিছু খুলে বললাম যে আসলে এরকম ঘটছে, সেদিন তো তোমরা বললা যে এরকম আসলে কিছু না, কিন্তু আমি তো আবার দেখলাম জিনিসটা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক কি করা যায়। আমি সেদিন রাতে তাদের সাথেই ঘুমালাম, তাদের রুমেই। পরের দিন আমাদের এক রিলেটিভস, তিনি ফরেস্ট গেট টাইপের একটু গ্রামের বাড়ি থেকে আসছেন। উনি হলো যে এইসব উনি প্যারানরমাল অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক পুরানো ধারণা আছে এবং উনি অনেক এগুলোকে সলভ করছেন আর কি। আচ্ছা, ওনাকে বললো সবকিছু, উনি আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা আমি পড়ছি। তাবিজটা পড়ার পরে আমার আর কিছু হয় নাই, এরকম কিছু হয় নাই। বাট 1 সপ্তাহের মতো পরে আমি তাবিজটা একদিন রাত্রে খুলে ঘুমাইছি, আর পড়িনি। খুলে ঘুমাইছি সেদিন রাত্রে। মানে খুলে ঘুমিয়েছে নাকি ভুলে গেছিলেন? মানে ভুলে আর কি, আসলে ভুলেই মানে খুলে ঘুমিয়েছিলাম। আচ্ছা, এখন আমার রুমে ডিম লাইট জ্বলতেছিল তখন। আমি ফোনে কথা বলতেছিলাম এক ফ্রেন্ডের সাথে। কথা বলার শেষে আমি ফোনটা রেখে মানে আমি এক কাত হয়ে শুয়েছিলাম, অন্য কাতে আমি মানে ঘুরছি। জাস্ট ভাইয়া সেখানে মানে কি বলবো, একটা হাত, শুধু আর কি, শুধু একটা হাত। হ্যাঁ, আর সে হাতটা মানে কিরকম, মানে সাপের যে স্কিনটা আছে না, এরকম দেখতে আর কি হাতটা। এবং সে হাতটা দেখার সাথে সাথে সে হাতটা আমার মানে মুখ চেপে ধরলো, নাক মুখ চেপে ধরলো একেবারে। আমি ডান কাতে শুয়েছিলাম, ফার্স্টে বাম হাত দিয়ে আমি ধরি হাতটা। আমি মানে পারতেছিলাম না তার সাথে। This track was downloaded from fusionbd.com. তখন আমি আমার ডান হাত দিয়েও ধরে মানে কোনো মতে হাতটা সরাই। হাতটা সরানোর পর হাতটা নিচে, আমার খাটের দিকে নিচের দিকে চলে যায় আর কি। আর আমি সাথে সাথে উঠে খাটের নিচের দিকে তাকাই, বাট আমি কিছুই দেখি না তখন আর। আচ্ছা, হ্যাঁ, তখন আর আমি কিছুই দেখলাম না। তারপরে এই জিনিসটা বাসায় আবার বললাম আমি। তারপর আমার আব্বু আম্মু আর একজন বড়, উনি একজন হুজুরের কাছে গেল। উনি ওনার কাছে জিজ্ঞেস করলো। উনি বললো যে মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বললো, যে আচ্ছা আপনাদের সাথে কি এরকম কারো কিছু হয়েছিল। উনি মানে একটা আসন না কি জানি বসছিল, সেটা বসার পর উনি মানে এটা আমাদের জিজ্ঞেস করছে আম্মুকে। আচ্ছা, আম্মু বলছে না এরকম তো কিছু হয় না। বলে একটু চিন্তা করে দেখেন যে আপনারা কোনো মানে যারা এরকম মানে ফকির টকির বা এরকম যারা আছে, তাদের কারোর সাথে কি কোনোদিন কোনো ঝগড়া লাগছিল কিনা। কারণ আমাদের এক রিলেটিভ ছিল, ওনার বাসায় একবার এক ফকির আসছিল। আমার মা এটা বিশ্বাস করেনি যে ওনারা এইগুলা আসলে করতে পারে, মানে কটু কথা বলছিল হয়তো, বলছে যে এগুলো ভুয়া আর কি। এখন ওই মহিলা বলছিল যে আপনার হইতেছে আমি ক্ষতি করে দেখাবো। আচ্ছা, মানে তখন তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল আর কি। তো মোটামুটি এই তো হচ্ছে ঘটনা, এবং তারপর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর কিছু। তারপরে হুজুর হচ্ছে আমাকে মানে আমার সম্পূর্ণ বাসাটা বন্ধ করে দিছে। এরপর থেকে আর কিছু হয় না, কোনো সমস্যা নেই। আর আমি ভাই একটা কথা, যে আমি যখন জিনিসটা দেখছি ফার্স্ট দিকে আমার প্যারেন্টস বিশ্বাস করতে চায়নি, বাট নেক্সট টাইম যখন আমি তাবিজটা পড়তাম তখন আমার আব্বুও দেখতো জিনিসটা। তখন আর আমার কাছে আমি দেখতাম না, তখন আমার আব্বু দেখতো। তার মানে আপনার বাবা এখন তো শুনছেন নিশ্চয়ই তিনি, সুতরাং তার সঙ্গে ওই ঘটনা ঘটেছে। অলরাইট, তো এই ছিল ঘটনা। আসলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে, এবং আমরা অনেক সময় যদি একটু খেয়াল করি তাহলে আসলে খেয়াল করা যায় না। অনেক ঘটনা আমরা স্বাভাবিকভাবে উড়িয়ে দিই, আবার অনেক ঘটনা আমরা অস্বাভাবিক হলেও সেটা ঠিক একটা মানে ঠিক পাত্তা দিতে চাই না, যে না এটা মনে হয় স্বাভাবিকই, আমরা যুক্তি দাঁড় করাই। কিন্তু চারপাশে কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন। আমি বারবার করে একটা কথা বলি যে আপনার চারিদিকে আপনি অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি
যখন দেশের বাইরে কোথাও যাচ্ছেন প্লেনে করে, তখনও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারপাশে প্রচুর মানুষ, মানে চারপাশে আপনার সহযাত্রীরা রয়েছে, আপনার চারপাশে একই সাথে আপনি অফিসে যাচ্ছেন, সাথে অনেকগুলো মানুষ যাচ্ছে একসঙ্গে, কিন্তু তাদের কোনোদিন আপনি কিন্তু গায়ে হাত দিয়ে দেখেন না যে সে আসলে মানুষ নাকি অন্য কিছু। এরকম কোনো কিছু কিন্তু দেখার কথা আমাদের কোনোদিন চিন্তাও আসে না। আসলে কে আমাদের চারপাশে যারা আছে তারা আসলে কি, তাদের পরিচয় কি, তারা কে, এটা কিন্তু আমরা কখনোই জানি না। সুতরাং অদ্ভুত জিনিসপত্র ঘটতেই পারে, অদ্ভুত ঘটনা ঘটতেই পারে আমাদের সাথে। আমি চাই ঘটুক, কারণ ঘটলে আপনারা আমাকে ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠালেই ভূত এফএম আরো বহু দিন চলবে। এভাবেই আপনাদেরকে ভয় দিয়ে যেতে পারবো, আরো দূর দিয়ে যেতে পারবো। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম। এবং একটু আগে যে ঘটনাটা শুনলেন, আমি আশা করব যে সবার অনেক বেশি ভালো লেগেছে। আমি পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। Haunted by Airtel. যেমন কথা তেমন কাজ, ফিরে এলাম বিরতির পরে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যারা এসএমএস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে আপনি চাইলেই আমাদেরকে ইমেল করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। লিখছেন, আমার নাম আরাফাত হাসান এবং আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আমার নানা পাকিস্তান আমলের একজন ঠিকাদার ছিলেন। সাথে সাথে বোতলে জিন বন্দির দক্ষতা থাকার কারণে তাকে গ্রামের লোকজন ফকির নামে চিনত। এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জিন যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নানা সচেতন থাকার কারণে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নানা বলেছিলেন তিনি খুব অল্প সংখ্যক জিনকেই বোতলে পুরেছেন। এটি একটি সাধনার মতো, এবং সাধারণত সূরা পড়ার মাধ্যমে করা হয়। বলা হয়ে থাকে এই পদ্ধতিতে শুধু বদ জিনরাই কাবু হয়ে যায় এবং অকারণে কারো ওপর চড়াও হয় কিংবা মেয়েদের ওপর ভর করে, সে সমস্ত জিনদেরকে আর কি বধ করা যায়। প্রত্যেক জিনই বোতলে বন্দির পর ছেড়ে দেবার জন্য আকুতি মিনতি করতে থাকে। নানা সবাইকে তওবা করিয়ে ছেড়ে দিত। তবুও নানা গ্রামে গেলে খুব সতর্ক থাকতে বলতেন। বলা বাহুল্য যা কিছু কথা উল্লেখ করা যেতে পারে, যেমন পুকুরে একা একা গোসল করা যাবে না, সন্ধ্যার পরে চুন চুল এ জাতীয় শব্দ উচ্চারণ করা যাবে না, রাতের বেলায় মাছ মিষ্টি খেয়ে সুপারি চাবানো যাবে না, গভীর রাতে কেউ ডাকলে তাকানো যাবে না, সে ডাক যদি 3 বার হয় তাহলেই তাকানোর হুকুম আছে। নানার গলার স্বরে কেউ ডাকলেই তার মিষ্টি কথায় না ভুলে তার ছায়া এবং পায়ের পাতা দেখে নিশ্চিত হয়ে তারপরে বুঝতে হবে যে সে মানুষ কিনা। নানি ভয়ে সন্ধ্যার পরে বের হতো খুব কম, আমাদেরকেও দিত না। আমরা ছোট মানুষ ভয় থেকেও রাতের আধারে গানের কলি খেলার ঝোঁকটাই বেশি ছিল। একবার নানা একটি সাপরূপী জিনকে বোতলে পুরে ফেলে, কিন্তু নানি রাতের আধারে সেটিকে কেরোসিনের বোতল মনে করে মুখ খুলে ফেলেন এবং বিকট গন্ধে অপ্রস্তুত হয়ে নানাকে ডাকতে থাকেন। নানা দোয়া দুরুদ পড়ে জিনটাকে বোতলে ভরার আগেই সেটি পগার পার হয়ে যায়। বিপদ আসন্ন বুঝতে পেরে নানা ঘর বেঁধে দেন এবং খুব সতর্কতা অবলম্বন করতে থাকেন। কিন্তু শেষ রক্ষা হওয়ার আগেই বড় মামা সাপের কামড় খান। তার পুরো শরীর নীলাভ হয়ে যায়। সারা রাত চেষ্টা করেও যে কোনো কবিরাজ বিষ নামাতে পারছিল না।
সোনার ঢোলক ব্যবহার করে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো যায় বলে গ্রাম দেশে প্রবাদ আছে। নানা সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু তাতেও ফল হয়নি। তারপর একদিন মামার জ্ঞান ফিরল। তার নীলাভ বর্ণ তখন আর নেই। আচমকা সুস্থ হওয়ার ঘটনায় পুরো গ্রামবাসী অবাক। নানাও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। কিছুদিন পর নানা স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, এটা নমুনা সবে, এভাবে গোটা পরিবার শেষ হয়ে যাবে। নানা বাড়ি বাঁধলেন। ইমাম সাহেবকে কয়েকদিন বাড়িতে রাখলেন। ইমাম সাহেবের বেশ কিছু ভালো জিন ছিল, তারা নাকি নানাকে পাহারা দিত। এভাবে দিন যাচ্ছিল। আমাদের আর কোনো সমস্যা হয়েছে বলে শোনা যায়নি। নানা গত হলেন, অর্থাৎ মারা গেলেন। তার নির্দেশ অনুযায়ী সব ঠিকঠাক ভাবেই চলছিল। নানা না চলার কোনো কারণ তো ছিল না। হুকুমের বাইরে এক পা এগুলেই যে কোনো বিপদ প্রাণটা নিয়ে যাবে না, এ নিশ্চয়তা কে দিতে পারত। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটে। একদিন মাঝরাতে বড় মামার ঘুম ভেঙে যায়। তিনি তার লেপের ওপর একটি মোটা সাপ আবিষ্কার করেন। খুব জোরে জোরে চেঁচান তিনি। সবাই এসে সাপটাকে মেরে ফেলে। সাপটি ফনা তোলা ছাড়া কাউকে ছোবল মারার বদসাহস দেখায়নি। ছোটবেলায় আমি একদিন পুকুরে গোসল করার সময় পাশের লেবু গাছে একটা সাপ দেখি। পুকুরে আমি একাই নেমেছিলাম। সাপটা তখন আর ছিল না। আমি চিৎকার করলাম। সাপটির দিকে তাকিয়ে সবাই আসার আগে সাপ কোথায় যেন উধাও হয়ে গেল। ভয়ের কথা হচ্ছে, সাপটির দিকেই আমি সবসময় তাকিয়েছিলাম। সেটিকে আমি কোথাও যেতে দেখিনি, বাট সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এবং আমরা পরবর্তী ঘটনায় যাব, তার আগে বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, হন্টেড বাই এয়ারটেল। আবার 18 তারিখের ঘটনায় যাব।